আসসালামু আলাইকুম, আমি কাজী ফাহিম। তোমাদের বই দেখানোর মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আমার ফিস দেখতে হবে না, তোমরা টিভি স্ক্রিনে দেখো। যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমার ফিস। লাইটের কারণে আমার ফেসে কালো আসছে, সমস্যা নেই। আমরা ক্লাসের দিকে আগে, তোমাদের যেহেতু সামনে শুরু প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। তো আমরা যদি এই জীবের বংশগতি চ্যাপ্টার 12.1টা খুলি, শুরুতে আমার এখান থেকে প্রয়োজনীয় শব্দগুলো আমরা কিন্তু বলতেছি বারবার, এই ক্লাসগুলো বই দেখানোর ক্লাস। এখানে আমি বেসিক বোঝাবো না, কারণ বেসিক বোঝানোর জন্য যে ক্লাসগুলো এগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাই তোমরা চেষ্টা করবা বেসিক ক্লাসের জন্য আপাতত, পরীক্ষার জন্য এমসিকিউর জন্য আমার দাগানো বইটা পড়ে যাবা। পরীক্ষা শেষ করে আবার আমাদের যে বেসিক ক্লাস শুরু হবে ওগুলোতে জয়েন করবা। শুরু করি। সেটা আমরা যে বংশগতি বলি, বংশগতি শব্দের ইংরেজিটা কি হেরিডিটি। তো এই শব্দটা কিন্তু সিলেট বোর্ড 2019 সাল, আমি এখানে কিন্তু বোর্ড কোশ্চেন সহ লিখে দিচ্ছি। তারপর তোমাদের লাগবে জেনেটিক্স কাকে বলে। যে শাখায় বংশগতি নিয়ে বিশদ আলোচনা গবেষণা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স। এটা জীববিজ্ঞানের একটা শাখা। এরপর আমরা যে বললাম বংশগতি বা বংশগতির যে জিনিসগুলো, যে বস্তুগুলো এটা সাহায্য করবে, যে বস্তুগুলো বংশগতির জন্য দায়ী, এদেরকে আমরা কি বলবো? বংশগতির বা হেরিডিটারি ম্যাটেরিয়াল। এটা আছে কয়টা? 4টা। কি কি? ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। তাহলে আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে: ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। এরপর আমরা পরে স্টেজে যাই। এখানে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে বোর্ড কোশ্চেন আর বলে দিচ্ছি। এই পিডিএফগুলো আমার পেইড বেসিড স্টুডেন্টদের জন্য, যারা আগামী অক্টোবর মাস থেকে শুরু হইতে যাওয়া বেসিক ক্লাস। আমার একবার ক্লাস শেষ করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, ওইগুলো সব ফ্রি ইউটিউবে দেওয়া আছে। সবগুলো ক্লাস তোমরা চাইলে এখান থেকেই করে নিতে পারো। আবার আমরা অক্টোবর থেকে রিভিশন বেস চালু করব, যেখান থেকে একদম শূন্য থেকে বায়োলজি শুরু করব। তো তাদের জন্য মূলত পিডিএফ, যদি তোমার প্রয়োজন পড়ে যে কোর্সে আমি চাই না আমার পিডিএফটা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে নক দিবা, নাম্বারটা আমি পরে দিয়ে দেবো। ক্লাসটা করে নাও, বা আমার কমেন্টে, ফার্স্ট কমেন্টে নাম্বারটা থাকবে। এখন দেখো ক্রোমোজোমের এখান থেকে তোমাকে পড়া লাগবে বংশগতির প্রধান উপাদান কোনটি। এখানে কিন্তু মনে রাখতে হবে, প্রধান উপাদান জিজ্ঞেস করলে সেটা ক্রোমোজোম। এরপর এখান থেকে আর কি লাগবে? ক্রোমোজোম কে আবিষ্কার করছে? দেখো, এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। এরপর ক্রোমোজোমটা এটা কখনো এমসিকিউতে আসে নাই, কিন্তু এমসিকিউতে আসতে পারে 2 থেকে 1600। এখন স্যাররা একটু চালাক, সারা তো চালাক, ওরা চালাকি করে একটা কোয়েশ্চেন করে যে নিচের কোন ক্রোমোজোম সংখ্যাটি সম্ভব নয়। তো তুমি মনে রাখবা 1600 থেকে যদি কোনো একটা বড় সংখ্যা স্যার দেয়, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। তাহলে আনসার হবে 2 থেকে 1600-র মধ্যে। এরপর লাগবে দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। কি কি? 3.5 থেকে 30 মাইক্রন বলা যায়। প্রস্থটা কখনো আসে নাই, তাহলে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যটা চলে আসছে, যে প্রস্থটা বেশি গুরুত্বপূর্ণ। প্রস্থটা 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। আর 1 মাইক্রন সমান কত? 1/1000 মিলিমিটার। এটাও এমসিকিউর একটা পড়া। তারপর তোমরা স্যার প্রশ্ন জিজ্ঞেস করে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তোমার এমসিকিউর জন্য লাগবে যে ক্রোমোজোমকে কি বলা হয়। আনসার হবে ভৌত ভিত্তি, কারণ রাসায়নিক ভিত্তি বা আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ কে। এগুলো সামনে আমি লিখে দিছি একসাথে। তা আপাতত তোমরা এখান থেকে পড়বা কি বংশগতির ভৌত ভিত্তি কাকে বলে, আর ইংলিশে বললে সেটা হবে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। এই যে ভৌত ভিত্তি যশোর বোর্ড 2024 সালে আসছে। যদি তোমাকে কোনো নাম্বারের জন্য কোশ্চেনটা করে, তাহলে তোমরা অবশ্যই আনসার করবা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা থেকে শুরু করে আখ্যায়িত করা হয় এতটুকু পর্যন্ত। এরপর আমরা পড়বো কি ডিএনএ থেকে। প্রথমত ডিএনএ থেকে কী কী লাগবে আমি যেহেতু দাগাই দিচ্ছি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর এরপর এইগুলো পড়তে পারে, এটা কি পলিনিউক্লিওটাইডের একটা সূত্র, এটা মাস্ট লাগবে। ডিএনএর পুনরূপটি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এরপর আসবো আমরা এরপর ডিএনএতে কী কী থাকে। ডিএনএতে অবশ্যই 3টা জিনিস থাকবে। কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, আর একটা অজৈব ফসফেট। আবার নাইট্রোজেন বেস যেগুলো আছে, নাইট্রোজেন বেসকে আমরা এদেরকে একসাথে, নাইট্রোজেন বেস, কার্বন যুক্ত শর্করা এবং অজৈব ফসফেট, এদেরকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। তারপর এটা এমসিকিউর জন্য লাগবে যে ক্রোমোজোমের স্থায়ী পদার্থের নাম কি। আনসার হবে ডিএনএ। মার্ক দিস লাইন। ক্রোমোজোমের স্থায়ী পদার্থের নাম কি? ডিএনএ। এটা তোমাদের গতেও কিন্তু উদ্দীপক বানানোর জন্য স্যার এই প্রশ্নটা দিতে পারে। এখন প্রশ্ন হলো, ডিএনএ যে একটা গঠন আছে, আমরা যে দেখি ডিএনএর একটা স্ট্রাকচার, এভাবে যে একটা স্ট্রাকচার দেখি,
এভাবে যে একটা স্ট্রাকচার দেখি, এই স্ট্রাকচারটা কে দিছে? এই স্ট্রাকচারটা দিছে হচ্ছে আমাদের ওই স্ট্রাকচার দিছে হচ্ছে কি ওয়াটসন এবং ক্রিক। কত সালে? 1953 সালে। দেখো 1 2 3 4 4বার আসছে এখন পর্যন্ত এই কোশ্চেনটা। এরপর আমাদের লাগবে নাইট্রোজেন বেস কয় প্রকার? নাইট্রোজেন বেস 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিনের মধ্যে আবার অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। কয়বার আসছে দেখো? 4বার। পাইরিমিডিনের মধ্যে কি কি আছে? 3টা আছে, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। কিন্তু ডিএনএতে থাকে না কোনটা? ডিএনএতে ইউরাসিল থাকে না। তাহলে আমরা যদি জিজ্ঞেস করে যে পাইরিমিডিন কোনগুলো, পিউরিন কোনগুলো? পিউরিন হচ্ছে 2টা, পাইরিমিডিন হচ্ছে 3টা, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। কিন্তু ডিএনএতে কোনটা থাকে না? ইউরাসিল থাকে না। আর আরএনএতে কোনটা থাকে না? থায়ামিন থাকে না। এরপর অ্যাডিনিনের সাথে বন্ড গঠন করে আসলে থায়ামিন, আর গুয়ানিনের সাথে বন্ড গঠন করে সাইটোসিন। এখান থেকে লাগবে অ্যাডিনিন এবং থায়ামিনের মধ্যে কয়টা বন্ধন? 2টা বন্ধন। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কয়টা বন্ধন? 3টা বন্ধন। এই যে দেখো, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, বন্ধনে জিজ্ঞেস করছে 2টা বোর্ডে। আচ্ছা, একটা ডিএনএ পূর্ণ হেলিক্সের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এই যে 2বার আসছে বোর্ড কোশ্চেন। আর একটা পূর্ণ ঘূর্ণনে কয়টা নিউক্লিওটাইডের সারি থাকবে বা সিঁড়ি থাকবে? আনসার হবে 10টি। তাহলে আমি যদি বলি পূর্ণ দৈর্ঘ্য হয়ে যায় 34 আর পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে কি 10টা থাকে, তাহলে একটা সিঁড়ির দৈর্ঘ্য কত? আমি যদি 10 দিয়ে ভাগ করি সেটা হবে 34কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 3.4 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। তাহলে দেখো এটা চলে আসবে, আমার স্ক্রিনটা আসলে একটু ওয়েট। চলে আসছে। দেখো আমাদের এখানে কিন্তু 2টা তথ্য মনে রাখতে হবে, একটা হচ্ছে মাইক্রন, একটা হচ্ছে মাইক্রন, একটা হচ্ছে মাইক্রন। আর যে 2 নাম্বার জিনিস সেটা হচ্ছে কি এই যে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10⁻⁻10 মিটার। আর মাইক্রন সমান কি ছিল? 1/1000 মিলিমিটার। গেল এখান থেকে। তারপর একটা ডিএনএ, আমরা তো পড়ছি একটা পূর্ণ ডিএনএ, আমরা যদি একটা পূর্ণ ধরো কোন জায়গা থেকে, যে এখান থেকে এতটুকু পর্যন্ত তার একটা পূর্ণ দৈর্ঘ্য, বা এখান থেকে এতটুকু পর্যন্ত তার একটা পূর্ণ ঘূর্ণন। এখানে দৈর্ঘ্যটা ছিল 34, বাট তাদের যে মাঝখানের দূরত্ব এটাকে আমরা বলি কি? ব্যাস। এটাকে আমরা কি বলি? এই ব্যাসের দৈর্ঘ্য কত? 20 অ্যাংস্ট্রম। কয়বার আসছে? 3বার আসছে বোর্ড কোশ্চেনে। আচ্ছা, তারপরে এখন প্রশ্ন জিজ্ঞেস করবে, এই দেখো আমি এখানে লিখছি বংশগতির প্রধান উপাদান। আনসার প্রশ্ন জিজ্ঞেস করলে আনসার হবে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদান জিজ্ঞেস করলে আনসার হবে ডিএনএ। বংশগতির ভৌত জিজ্ঞেস করলে ক্রোমোজোম। রাসায়নিক বা আয়নিক জিজ্ঞেস করলে, আণবিক জিজ্ঞেস করলে ডিএনএ। এখানে কিন্তু আমি সব নোট করে দিছি। তো যারা হচ্ছে চাও যেন এই বইটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিই, আমাকে নক দিবা। আর আমাদের যে প্যানক্রিয়াস 1.2, আমাদের 1.1 কিন্তু শেষ, যেখানে একদম প্রায় 90% শর্ট সিলেবাস আমি শেষ করে দিয়েছি একদম ফ্রিতে। এটা হবে একদম পেমেন্ট, বাট ফ্রি বলতে এখানে আমি একটা পেমেন্ট দেবো, সেটা কত? এটা থাকবে হচ্ছে 7 মাসের কোর্স। যতদিন তোমরা এসএসসি পরীক্ষা দিবা না ততদিন পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে, শুধু বায়োলজি। কিন্তু যারা হচ্ছে 1 তারিখের আগে ভর্তি হবে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখের আগে, তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে। তাদের জন্য এমনি কোর্স ফি 1000 টাকা, কিন্তু যারা আরও আগে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে ডিসকাউন্ট আছে। অবশ্যই তোমরা নক দিবা এই নাম্বারটাতে 015767631। এখানে নাম্বারটা ভুল আছে, এটা হচ্ছে 3144 হবে। ও সরি, নাম্বারটা ভুল আছে এখানে, 01576763144 হবে। আচ্ছা, এরপরে আমরা আসি আরএনএতে বেশি কিছু পড়ার নেই। আরএনএতে সেম, আরএনএ হচ্ছে কি পূর্ণরূপটা লাগবে রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আমি রেকর্ডটা হচ্ছে এখানে একটু দেখি। আরএনএতে কি লাগবে? আরএনএ থেকে লাগবে হচ্ছে, আরএনএর পূর্ণরূপ কি? আরএনএর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএতে ইউরাসিল থাকে। কয়টা বোর্ড? 1 2 3 4 5 6, 6টা বোর্ডে কিন্তু আসছে যে আরএনএতে ইউরাসিল থাকে। এখন আমরা পড়ছিলাম ক্রোমোজোমের স্থায়ী পদার্থের নাম আবার ডিএনএ, কিন্তু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে মনে রাখবা, যদি শুধু জিজ্ঞেস করে ক্রোমোজোমের স্থায়ী উপাদান তখন হবে ডিএনএ, কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করবে যে আরএনএ ভাইরাসের স্থায়ী উপাদান তখন হবে হচ্ছে কি
আরএনএ। এখন কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ডিএনএ থাকবে না এবং আরএনএ থাকবে, যাদের আরএনএ থাকে তাদের বলা হয় আরএনএ ভাইরাস। এগুলো কিন্তু আমি পড়াইছি ক্লাসে। কাদের একটা এক্সাম্পল দিচ্ছে টিএমবি। তো টিএমবির পূর্ণরূপটাও জিজ্ঞেস করে, টোবাকো মোজাইক ভাইরাস। দেখো 1 2 3 4 5 প্রায় 6টা বোর্ডে বা 5টা বোর্ডে আসছে। এরপর আমরা যাব জিনে। জিনের ক্ষেত্রে এই লাইনটা পড়ে নিবা, সব দৃশ্য দৃশ্যমান লক্ষ্য নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। তারপর হচ্ছে ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে, এটা সবাই জানো। তারপর একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটি? আনসার হবে জিন। আর জিন কি করে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এতটুকু পড়বা। তারপর হচ্ছে এখানে আর কিছু পড়তে হবে না, এই লাইনটা পড়বা। এই লাইনটা হচ্ছে কি? ডিএনএ আরএনএ প্রোটিন বৈশিষ্ট্য, এটাকে বলা হয়, এটাকে একটা কথা বলা হয়, আমি ক্লাসে বুঝিয়েছিলাম কীভাবে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে একটা প্রোটিন হয়, প্রোটিন থেকে কীভাবে বৈশিষ্ট্য হয়, অনেক বিস্তারিত পড়াইছি। চাইলে ক্লাসগুলো করো, আর যারা করছো তারা তো জানে। আচ্ছা, এটাকে বলা হয়, আমি একটা কথা বলছিলাম, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এটা বেসিক ক্লাসে বলছিলাম। এরপর আসি আমরা প্রকট প্রচ্ছন্ন। আমরা জানি যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলি প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন। তাহলে প্রকট আসলে ডমিন্যান্ট বোঝায়, প্রচ্ছন্ন বলতে রিসিসিভ বোঝায়। এরপর আসি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল কত সালে? 1866। আর সাল লেখার জন্য আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, ওই টেকনিকটা সবসময় ফলো করবা। এবার আসি গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। এই তিনটা সব সাল পড়লেই এনাফ। এবার আমরা এখান থেকে পড়বো হচ্ছে কি, যে মেন্ডেলের যে পরীক্ষাটা করছিল তার মধ্যে যে F1 যৌন বা F1 উদ্ভিদ যেগুলো ছিল এগুলো সবগুলো কিন্তু লম্বা ছিল। তারপরে F2 যেগুলো ছিল এর মধ্যে 3টা লম্বা এবং একটা খাটো হইতো। এটা লেখো লম্বা হচ্ছে কি 3/4। এভাবে প্রশ্নটা করে 3 ভাগ লম্বা 1 ভাগ খাটো, প্রশ্নটা করে না, করে হচ্ছে কি 3/4 লম্বা এবং 1/4 হচ্ছে খাটো। এরপর আসবো আমরা ডিএন অনুলিপন, যা হচ্ছে তোমাদের বইয়ে লিখছে একটুকু, আমি প্রায় এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ডিএন অনুলিপনের মধ্যে মনে রাখবো শুধুমাত্র এটা একটা অর্ধ সংরক্ষণ পদ্ধতিতে অনুসরণ হয়, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমি বুঝাইছি কেন আসলে ডিএন অনুলিপন হয়। কে ওয়াটসন এবং ক্রিক কত সালে, এটা পড়বা। এরপর আসা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট বলতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টকে বলা হয়। আর কি কি নাম আছে? আর হচ্ছে ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং, এই নামেও পরিচিত। ডিএনএ টেস্টের সময় আমরা কোন এনজাইম ইউজ করি? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সীমাবদ্ধ এনজাইম অথবা রেস্ট্রিকশন এনজাইম। কিন্তু পরীক্ষায় রেস্ট্রিকশন এনজাইমটা দিবে, সীমাবদ্ধটা এত ইউজ করে না। স্যাররা যদি তোমাকে একটু বিপদে ফেলতে চায় তাহলে হচ্ছে সীমাবদ্ধটা দিবে। আর পাশাপাশি এখানে একটা পদ্ধতি ইউজ করা, এগুলো তো গুরুত্বপূর্ণ না, এগুলো তোমাদের বুঝার পড়া না, এই জন্য এগুলো তো গুরুত্ব না। বাট পড়তে পারো যে ইলেকট্রোপোরেসিস, আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটার ক্লাসও দিয়ে রাখছে কীভাবে এগুলো হয়। আর এখানে তোমাদের নতুন বই কিন্তু এখানে একটা ছবি আছে, আমি ওই ছবির ব্যাখ্যাও দিছিলাম। তাদের দৈর্ঘ্য অনুসারে এখানে লাগবে হচ্ছে কি পিসিআর এর পূর্ণরূপ কি? পিসিআর এর পূর্ণরূপ লাগবে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা মাস্ট লাগবে, এটা দেখবা কোনো না কোনো বোর্ড কোশ্চেনে চলে আসছে। আচ্ছা, মানুষের লিঙ্গ নির্ধারণ, আমরা জানি মানুষ দেহে কয়টা ক্রোমোজোম থাকে? 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া বা 44টিকে বলা হয় আসলে অটোজোম। এটা দেখো বুট কোয়েশ্চেন 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এটা পড়লে বুট কোয়েশ্চেন বলে তোমার সুবিধা কি? তুমি যখন পরীক্ষার আগের দিন কিছুই পড়ে যাচ্ছ না, তখন বুট কোয়েশ্চেন পড়ে দেখো চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্ন আসছে, এটা যশোর বোর্ডে আসছে, এটা কুমিল্লা বোর্ডে আসছে, সেম প্রশ্ন না? তো আমাদের আগে উচিত হবে বুট কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলা। তো বুট কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে আমরা তো টেস্ট পেপার বারবার সলভ করতে পারবো না, এই জন্য তোমাদের উচিত হবে লিখে ফেলা যে এখানে এটা, কারণ এইগুলো করতে গেলে তোমাদের তো সময় নেই। এই কাজটা করে দেবে তোমার টিচার, এই দায়িত্বটা পালন করার দায়িত্ব আমার। তো এটা আবার কিন্তু সবার জন্য ফ্রি দিচ্ছি না, কেন? কারণ আমি সময় নিয়ে কাজগুলো, দেখো পৃথিবীতে কোনো কিছু ফ্রি না, কোনো কিছুই ফ্রি না। তুমি আমার ক্লাস করতেছো না, এটাও কিন্তু ফ্রি না। তুমি আমার ক্লাস করতেছো, এটা আমার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমে অ্যাড হচ্ছে। যদি আমি কখনো অনেক বেশি গ্রো করতে পারি চ্যানেলটা, ওইটা থেকে আমার আর্নিং আছে। তো এটা কোনো কিছু ফ্রি না, বা আমি ক্লাসগুলো তোমাকে দিচ্ছি, এটা আমার একটা পাবলিসিটি। কোনো কিছুই ফ্রি না, জীবনে কোনো কিছুই ফ্রি না। আমি এগুলো কষ্ট করছি, কী জন্য কষ্ট করছি? অবশ্যই তোমাদের কিছু না দিব। দেখবা যারা শুরুতে কোনো কিছু শুরু করে, যারা নতুন দোকান শুরু করে, তারা কিন্তু ডিসকাউন্ট দেয়। কেন ডিসকাউন্ট দেয়? যাতে মানুষ আসে। এখন ধরো ও দোকানের জিনিসটা অনেক বেশি ভালো, কিন্তু কেউ এসে টেস্ট করতেছে না টাকার জন্য। এখন যখন একটা মানুষ আসবে ফ্রিতে ওই খাবারটা খাবে, তারপর বলবে কি এই দোকানের খাবারটা ভালো, টাকা দিয়ে খাওয়া উর্দি। তো এই জন্য আমি তোমাদের এই ক্লাসগুলো কিন্তু দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে নিজেরা লিখতে পারো। আর যদি একদম মনে করো যে না ভাই আমাকে হচ্ছে পিডিএফগুলো লাগবে, তাহলে অবশ্যই নাম্বারটাতে মেসেজ করবা 01576763144।
অক্টোবরের 1 তারিখ থেকে আমরা আবার শুরু করব। আচ্ছা, পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম কীভাবে লিখি? এই দেখো 44টা হচ্ছে অটোজোম আর XY, সেক্স ক্রোমোজোম হচ্ছে X এবং Y। আর মহিলার ক্ষেত্রে 44 এবং XX। আর এখান থেকে কি লাগবে? এখান থেকে লাগবে হচ্ছে লিঙ্গ নির্ধারণ। আসলে মায়ের কোনো হাত নেই, মানে একটা ছেলে একটা সন্তান কি পুত্র হবে নাকি মহিলা হবে বা কন্যা হবে, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কার উপর? এটা ডিপেন্ড করে সম্পূর্ণ বাবার উপরে। আচ্ছা, আমাদের এতটুকু শেষ, আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি। জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। দেখো কিছু কিছু অসুখ বা কিছু কিছু ডিসঅর্ডার বলি আমরা, অসুখ বলি বা ব্যাধি বলি, এগুলো হচ্ছে আমাদের মা বাবা থেকে আমরা পাই। তো এগুলো কীভাবে পাচ্ছি? মা বাবা থেকে। এই মা বাবা থেকে পাওয়ার পিছনে দায়ী হচ্ছে সেক্স ক্রোমোজোমগুলো। এজন্য বলা হয় কি সেক্স লিঙ্কড, যুক্ত, মানে এই অসুখগুলোর জন্য সেক্স ক্রোমোজোম যুক্ত, সেক্স ক্রোমোজোম দায়ী। আচ্ছা, এর মধ্যে পুরুষের যেহেতু X ক্রোমোজোম মাত্র একটি, তাই সেক্স লিঙ্ক অসুখে বাহক হয় না। বাহক হওয়ার জন্য তো আমরা জানি যে বাহক হওয়ার জন্য হচ্ছে একটা ক্রোমোজোম নষ্ট হবে, বাকি ক্রোমোজোম ঠিক থাকবে, তখন আমরা তাকে বাহক বলি। আসলে এখানে বেসিক বোঝাতে গেলে না তোমার ক্লাস অনেক লম্বা হবে, তোমরা মাত্র প্রি টেস্ট পরীক্ষা দিবে, এত সময়টা নষ্ট করতে চাই না আমি তোমাদের। আচ্ছা, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে কুমিল্লা বোর্ড 21, যশোর বোর্ড 16। আচ্ছা, কালার ব্লাইন্ডনেস অবস্থায় রোগীর কি হয়? চোখের স্নায়ুকোষ রং শনাক্তকারী পিগমেন্টগুলোর অভাব থাকে। তো একটি পিগমেন্ট না থাকলে তখন আমরা তাকে বলি লাল সবুজ, এবং এটাকে বলা হয় সর্বজনীন কালার ব্লাইন্ডনেস। আর যখন একাধিক থাকবে না, তখন লাল সবুজ ছাড়া আরও বিভিন্ন রং চিনতে পারে না। এরপর লাগবে প্রতি 10 জনে কয়জন কালার। পরীক্ষা এভাবে কোশ্চেনটা করছিল, কোশ্চেন হচ্ছে কি, ধরো এখানে লিখছে 10 জনে একজন, তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেনটা করছে এভাবে যে 100 জনে কতজন, 50 জনে কতজন, ঠিক আছে। এরপর পর্ব হচ্ছে, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই এই চার্টটা। আচ্ছা, আমার এটা ডিসকানেক্ট হবে, আবার কানেক্ট হবে। এটাকে বলা হয় ইশিহারা চার্ট, এটাকে বলা হয় ইশিহারা চার্ট। এটাকে বলা হয় কি ইশিহারা চার্ট। এরপর নিচের দিকে যাই আমরা। এর পাশাপাশি সেক্স ক্রোমোজোম যে দায়ী, তার পাশাপাশি কিছু ওষুধ আছে। এটা হচ্ছে কি হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামক ওষুধ যদি বেশি সেবন করে, এটার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কি হয়ে যেতে পারে? পিগমেন্টগুলো নষ্ট হয়ে কালার ব্লাইন্ডনেস হতে পারে। এই নাম্বারটা ভুল আছে, এটা হবে হচ্ছে 01576763144। তোমরা দেখতে পারো এখানে পাই শূন্য থেকে সম্পূর্ণ সিলেবাস রয়্যাল পাঞ্জাবি লেখছে। এতগুলো তোমাকে কে দিবে? আচ্ছা, থ্যালাসেমিয়া বা এই সময় তোমাকে বের করে কে এমসিকিউগুলো তোমাকে এভাবে সাজিয়ে দিবে? আমি 2018 সাল থেকে পড়াই আসতেছি, তো জানি আসলে কোন কোশ্চেনগুলো স্যাররা করে। আর আমি তোমাকে যে বললাম এই যে লাল সবুজ বর্ণান্ধতা, এগুলো মেডিকেলের কোশ্চেন। ইশারা কালার টেস্ট, এগুলো মেডিকেলের কোশ্চেন আসে। তারপরে হচ্ছে 10 জনে একজন কালার ব্লাইন্ডনেস হয়, এটা মেডিকেলের একটা পার্সেন্টেজ হিসেবে আসে। এখান থেকে লাগবে কি থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার অস্বাভাবিক রোগ। আর প্রতি বছর কতজন? 7000 জন, এটা লাগবে। এটা একটা অটোজোমাল রিসেসিভ, মাস্ট এই লাইনটা মুখস্থ করতে হবে। এখন অটোজোমাল রিসেসিভ আর ডমিনেন্ট কি, এটা বেসিক ক্লাসে বুঝাইছি, আপাতত তোমরা মনে রাখো। রিসেসিভ হচ্ছে অটোজোমাল রিসেসিভ। লোহিত রক্তকণিকা তৈরির জন্যই যে কিছুক্ষণ আগে পড়াইছি ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, এই জন্যই তো বলছি। বেজিক না বুঝলে আসলে কিছু হবে না। ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি, ঘেমে যাচ্ছি। লোহিত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। যখন আলফা গ্লোবিউলিন নষ্ট হয় তখন হচ্ছে আলফা গ্লোবিউলিন থ্যালাসেমিয়া বা এটাকে বলে আলফা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া কোথায় হয়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মাঝে বেশি দেখা যায়। মাস্ট রিমেম্বার, বেশি দেখা দেয় কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকা। আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে বেশি দেখা দেয় কোথায়? ভূমধ্যসাগরীয়। তার পাশাপাশি আফ্রিকা, আমেরিকা, চীনে দেখা দিতে পারে। কিন্তু পরীক্ষা যদি জিজ্ঞেস করে, তুমি কনফিউশনে পড়বে না। যদি জিজ্ঞেস করে বিটা থ্যালাসেমিয়া কোথায়, আনসার দিও ভূমধ্যসাগরীয়। আলফা কোথায় হয়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন। এটাকে কুলির থ্যালাসেমিয়া বলা হয় কেন? কারণ এটা বিজ্ঞানী কুলির আবিষ্কার করছিল। আচ্ছা, থ্যালাসেমিয়ার বেলায়, মেজরের বেলায় অফ করে দিবেন নাকি? আচ্ছা, 5 মিনিট। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে হচ্ছে তার শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকে থ্যালাসেমিয়া, তো মেজরের কাছ থেকে কি, মেজরের কাছ থেকে মা থেকেও পাই, বাবা থেকেও পাই। আর মাইনরের ক্ষেত্রে হচ্ছে কি তার
বাবা অথবা মায়ের দুইজনের কাছ থেকে পাবে না। মাইনরের ক্ষেত্রে হয় বাবা নাইলে মাতা, আর মেজরের ক্ষেত্রে বাবা এবং মা দুইজনের কাছ থেকে পাবে। আমাদের এতটুকুই থাকবে। পাশাপাশি আর একটু বাকি আছে যে তীব্র যখন হবে তখন প্রথম বছরে জটিল রক্তশূন্যতা দেখা দিলে একটা এমসিকিউ, এটা রয়্যাল গাইডে পাইছিলাম। তারপর চিকিৎসাকে রক্তদান এবং নির্দিষ্ট ওষুধ খাওয়া, কিন্তু কখনো লৌহ সমৃদ্ধ ফল অথবা ওষুধ খাওয়া দিয়ে যাবে না। বারবার মনে রাখতেছি, ওষুধ খাওয়া যাবে, রক্ত দেওয়া যাবে, কিন্তু কোনো লৌহ সমৃদ্ধ অর্থাৎ আয়রন, এটাকে লৌহ না লিখে তোমাদের আয়রনও দিতে পারে, আয়রন সমৃদ্ধ আসলে খাওয়া যাবে না। এর কারণে যকৃৎ নষ্ট হলে হয় জন্ডিস, অগ্ন্যাশয় নষ্ট হলে ডায়াবেটিস, এগুলো আমরা বেসিক ক্লাসে বুঝেছি। 30 বছরের বেশি সময় বাঁচে না। আর বাকি পার্টটা হচ্ছে নিজেরা পড়বে, কারণ এটা হচ্ছে একটা ধর্মীয় এবং বিজ্ঞানের দিক থেকে কমপ্লিকেটেড একটা সাবজেক্ট, একটা বিষয়, এটা আমি পড়াচ্ছি না অনলাইনে। আপাতত এতটুকুই পর্যন্ত থাকবে, তোমরা এগুলো দাগায় নিবা। আর যদি একদম পিডিএফটা প্রয়োজন হয় এই নাম্বারটা লিখে রাখো। বাট এখানে 3-1 হবে, শুধু একটা 1 হবে, 4-4। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট দেখা হবে অন্য একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।